প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজ নির্ধারিত একটি বিষয়ে কথা হবে। আজকের আলোচনার শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহ। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলবার জন্য। তাদের সঙ্গে পরিচয়ের পর্ব সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। ধন্যবাদ। এরপরে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই দুই অতিথির সঙ্গে আমাদের আলোচনা শুরু করবার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্ত শুরু। তার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের নেতৃত্বে গণহত্যার তদন্ত হবে। আগামী সপ্তাহে দেশে আসবে তদন্ত দল, জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে দিনভর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়বে। আগামীকাল বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবার কথা। এবং হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকু, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত রিমান্ডে, জিজ্ঞাসাবাদে আনিসুল হক ও সালমান রহমান। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহ হলো। সরকারের আকার আরও বাড়বে। কালও শপথ নিতে যাচ্ছেন সম্ভবত চারজন। হ্যাঁ, শপথ নিতে যাচ্ছেন। হয়তো আগামীতে আরও বাড়তে পারে। এরই ভেতরে কর্মতৎপরতা শুরু হয়েছে। উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয় এবং দায়িত্বগুলো বুঝে নিয়েছেন এবং বিশেষ করে যে সমস্ত মন্ত্রণালয়গুলোর কাজ মানুষের চোখে বেশি পড়ে বা মানুষের আগ্রহের জায়গায় বেশি থাকে, যেমন ধরা যাক স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, এই জায়গাগুলোতে নানা ধরনের তৎপরতা আমরা দেখছি এবং বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের ব্যাপারও আমরা দেখেছি সরকারের কাছ থেকে। আমরা মূলত আজকে এই সরকারের প্রথম সপ্তাহটি নিয়ে কথা বলবো। প্রথমেই যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, আপনার কাছে। আপনাদের প্রত্যাশা এবং এই এক সপ্তাহ এর সমীকরণটা একটু আপনার কাছ থেকে বিশ্লেষণের মধ্যে জানব। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনকে। আসলে আজকে আমি যখন এখানে আলোচনা করতে আসছি, আমাদের একজন উপদেষ্টা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ কিন্তু একজন শহীদের জানাজায় গিয়েছেন নারায়ণগঞ্জে। তো আসলে গত জুলাই মাসের যে ম্যাসাকার, এখনও কিন্তু সেই ম্যাসাকারের প্রভাব, মানে মৃত্যুর মিছিল কিন্তু থামেনি। এখনও প্রতিদিন আহত মানুষগুলো মৃত্যুবরণ করছে, শহীদের মিছিল বাড়ছে। তো আসলে এই জায়গা থেকে প্রথম সপ্তাহের যে পদক্ষেপ, আমি প্রথম সপ্তাহের যে সপ্তাহটা গেল অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু পদক্ষেপ ছিল পজিটিভ। যেমন জাতিসংঘের মাধ্যমে যে বিচারিক যে ব্যবস্থা, তদন্তের যে ঘোষণাটি হয়েছে, এটা ইতিবাচক। কারণ বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের যে 17টি বছর, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই ফ্যাসিস্টের দোসররা এখনও বিদ্যমান। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়তো ফ্যাসিস্ট রেজিমকে হটাতে পেরেছি, কিন্তু ফ্যাসিস্ট যে ব্যবস্থা, আমাদের যে প্রস্তাবনা যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ, সেটা এখনও ঘটেনি। তো সেই জায়গা থেকে জনমানুষের যে আস্থা, আমি মনে করি না এখনও বিদ্যমান যে বিচার ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থায় সে আস্থাটি খুব বেশি ফিরতে পেরেছে। এটা নিশ্চয়ই একটু সময়ও লাগে। হ্যাঁ, সময় অবশ্যই সময় সাপেক্ষ, কারণ সুদীর্ঘ 15-16 বছরের এক ধরনের স্তূপ জমে গেছে। তো সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে। জাতিসংঘের মাধ্যমে তদন্তের যে ঘোষণাটি, এবং তদন্ত দল আগামী সপ্তাহে চলে আসবেন।
তো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের আরও বিভিন্ন উপদেষ্টা মহোদয় বিভিন্ন ধরনের ঘোষণা দিয়েছেন। এদিকে আজকে আহতদের চিকিৎসার জন্য আমি দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। গুরুতর আহত যারা আছেন তাদের সুচিকিৎসা সর্বোচ্চ প্রায়োরিটির ভিত্তিতে সুচিকিৎসা দিবেন এবং প্রাইভেট হসপিটালকেও তাদেরকেও এই মর্মে ঘোষণা দিয়েছেন তাদের প্রতি যে তারাও যাতে হসপিটাল ব্যয় বা চিকিৎসা ব্যয় ন্যূনতম খরচটি তারা যাতে নিয়ে নেয়। তো এই জায়গা থেকে মোটামুটি বলা যায় প্রথম কথা হচ্ছে যে অরাজক পরিস্থিতি ছিল, এটা তো আমরা তো কাটিয়ে উঠতে পারছি না। আমরা এখনও এক ধরনের বলা যায় যে অভ্যুত্থানের প্রক্রিয়ার ভেতরেই আমরা চলমান, কারণ নানা জায়গা থেকে নানান গুঞ্জন, নানান গুজব, তো এসব মিলিয়ে আমি মনে করি এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি আমাদের কাটেনি। তো চেষ্টা করছে, এটা মানে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। হাসান হাফিজ, ফিরছি এবার আপনার কাছে, শুনবো একটু এই এক সপ্তাহ সম্পর্কে আপনার কথা। 7 দিন তো খুবই কম সময় আসলে একটা সরকারের জন্য। মানে আমাদের প্রত্যাশা তো এত বেশি হয়ে গেছে যে আমরা রাতারাতি একটা ম্যাজিক্যাল কিছু আশা করছি, সেটা ঠিক হবে না আসলে। তাদেরকে কাজ করার সময় দিতে হবে। এখনও একটা দেশের স্থিতি সম্পূর্ণ অর্থে ফিরে আসেনি। প্রথম চ্যালেঞ্জ ছিল তাদের আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনারা জানেন যে এই যেই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, প্রথমে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্যালিউট জানাচ্ছি বীর ছাত্র জনতাকে, যারা বুকের রক্ত ঢেলে এই একটা বিপ্লব ঘটিয়েছে, যেটা একটা বিশ্বের রোল মডেল তৈরি হয়েছে। আপনি জানেন যে গতকাল ছিল ভারতের স্বাধীনতা দিবস। সেখানে ভারতের প্রধান বিচারপতি কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ভারতের প্রধানমন্ত্রী কথা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। ভারতের প্রধান বিচারপতির কথাটা খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, DY চন্দ্রচূড় যে প্রধান বিচারপতি, তিনি বলেছেন বাংলাদেশের আন্দোলন দেখিয়ে দিয়েছে স্বাধীনতার গুরুত্ব কতখানি। বিচারপতিরা তো ওইভাবে কথা বলেন না, একটু সাংকেতিক থাকে, কূটনৈতিক তাদের থাকে। তো সেইটাও একটা বাংলাদেশের কিন্তু একটা স্বীকৃতি। তারপরে বাংলাদেশের যেই সংখ্যালঘু নিপীড়নের ঘটনা কিছু ঘটেছে এবং সেটার মধ্যে অতিরঞ্জনও আছে এবং প্রোপাগান্ডাও আছে, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। সেটা সম্পর্কে কিন্তু ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি কনসার্ন ব্যক্ত করেছেন বাংলাদেশের ব্যাপারে। এবং আজকে সর্বশেষ যেটা খবর জানলাম সেটা হচ্ছে যে মানে এই ভারতের থেকে যে মানে বিদায়ী প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে চলে গেছেন, শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন, সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতে পারে, সম্ভাবনা আছে সেটার, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায়। এবং আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। আমরা কিন্তু অনুপ চেটিয়াকে আশ্রয় দিয়েছিলাম এবং তাদের হাতে তুলে দিয়েছি। তো এবং এটাও কিন্তু গতকাল পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় কমিশনারকে বলেছেন যে বেশিক্ষণ অবস্থান করা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তো এখনও কিন্তু জিনিসটা স্থিতিশীল হয়নি, মানে শুধু বাংলাদেশের ভেতরেই না, একটা আঞ্চলিক একটা অস্থিরতাও তৈরি হয়েছে আপনি দেখবেন। এবং প্রধান উপদেষ্টা আমাদের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে সেটার প্রভাব মায়ানমারেও পড়বে এবং 7 সিস্টার্সেও পড়বে। বাংলাদেশে এই সরকারের প্রথম চ্যালেঞ্জটা ছিল আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। পুলিশে বিদ্রোহ হয়েছে, থানাগুলি কাজ করছিল না, মানে একটা অরাজকতা একটা ছিল। সেখানে যে যেখানে সুযোগ পেয়েছে, ডাকাতির পরিমাণ বেড়ে গিয়েছিল, পুলিশ বিদ্রোহটা তারা ট্যাকেল করেছে, দাবি দাওয়া মেনে নিয়েছে এবং এখন প্রত্যেকটা থানায় সারা দেশের কাজ করতে শুরু করেছে। সেখানেও ধ্বংসস্তূপ আছে, পুলিশও মানুষ মেরেছে, মানুষও পুলিশকে মেরেছে। সেটা একটা মানে ভয়াবহ একটা অবস্থা ছিল। এখন সেখানে স্থিতিটা ফিরে এসছে প্রায়। এবং আপনি দেখবেন আনসারের মধ্যেও সমস্যা ছিল, সেটাও অ্যাড্রেস করা হয়েছে। আজকে মানে গতকাল আনসার গ্রাম পুলিশরা কিন্তু আন্দোলন করেছে তাদের দাবি, জাতীয়করণের দাবিতে। সেটাও সেভাবে অ্যাড্রেস করা হবে। এবং এই সরকারের মধ্যে একটা গুণগত জিনিস আপনি দেখবেন, এই প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েই কিন্তু আবু সাঈদের বাড়িতে গিয়েছেন। আমরা এই নিকটতীতেই দেখেছি আবু সাঈদের পরিবারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং আবু সাঈদের ভাই বলেছে যে আমাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছিল। এবং আপনি লক্ষ্য করবেন যে সারা দেশে সংখ্যালঘুদের উপরে, সংখ্যালঘু বলাটা উচিত না, প্রত্যেকেই বাংলাদেশে এখানে, তাই না? এখানে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত। এই কনসেপ্টটাই চেঞ্জ করতে হবে। এটা দায়িত্ব আমাদের তরুণ ছাত্র বন্ধুদের যে এই দেশটা হবে সবার একটি পরিবার এবং সবাই মানুষ। এখানে
ধর্ম তো বড় কথা না। আপনি জানেন যে কবি নজরুলের একটা কবিতা আছে, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, মানে কান্ডারি ওগো, মানে আমার সন্তান ডুবিছে, সন্তান মোর মার, আমাদের মায়ের সন্তান। হিন্দু মুসলিম আমরা কিন্তু একই বৃন্তে দুটি কুসুম। সেখানে বাংলাদেশের মানুষ মূলত কিন্তু অসাম্প্রদায়িক, কিন্তু কিছু মুষ্টিমেয় গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল সেটাকে ব্যবহার করে এবং এটা নিয়ে রাজনীতি করতে চাই। যে আপনি জানেন যে অর্পিত সম্পত্তি, যে পরিত্যক্ত সম্পত্তি, সেটা কিন্তু ফয়সালা হয়নি। আওয়ামী লীগকে বলা হয় যে হিন্দু বান্ধব, কিন্তু তারা কিন্তু সেই কাজটা করেনি। এটা হলো বাস্তবতা। তারা যখন দখল করেছিল হিন্দুদের সম্পত্তি, তখন কিন্তু বিএনপির জন্ম হয়নি। বিএনপিকে যেটা বলা হয়, তাই না, অন্য শক্তিদেরকে আপনি পরিসংখ্যানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেখানে আওয়ামী লীগের হাতেই কিন্তু এই সম্পত্তিগুলি অন্যায়ভাবে দখল করে আছে এবং সেই আইনটার সংস্কার হয়নি। এখন যদি সংস্কার আসে, সব ক্ষেত্রেই তো সংস্কার করতে হবে, শুধু বৈষম্য বিরোধী তো স্তরে স্তরে বৈষম্য আছে, এবং রাজনীতিও সংস্কার করতে হবে বলে আমি মনে করি। আমাদের রাজনীতিকদের উচিত ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এবং এইটা গত সরকার ওদের ভাষাটা পড়তে পারেনি, বুঝতে পারেনি বলে এই মেসাকারটা হয়েছে, এই বিপর্যয়টা, এত প্রাণহানি হয়েছে, এত সম্পদহানি হয়েছে। এটা হতো না যদি মানুষ ভোট দিতে পারতো, মানুষ যদি কথা বলতে পারতো। আপনি জানেন যে এখনও পর্যন্ত কতগুলি পত্রিকা বন্ধ আছে, টেলিভিশন বন্ধ আছে। আমি নিজে কাজ করতাম আমার দেশে, সেটা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেই 2013 সালে, এবং সেখানে অর্ডারে লেখা ছিল যে সাময়িক প্রকাশনা স্থগিত, কিন্তু সাময়িকের সংজ্ঞা মানে কি 13 বছর? আপনি দেখেন যে দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা খুলে দেওয়া হয়েছে, দিনকাল বন্ধ করে দেওয়া হয়েছিল। ইসলামী টেলিভিশন এখনও বন্ধ আছে, চ্যানেল 1 এখনও বন্ধ আছে। এই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, সেটাও অন্যায়। বাংলাদেশের কোর্ট যখন বলে ট্রুথ ইজ নো ডিফেন্স, এটার থেকে অন্যায় কথা কি হতে পারে? সত্যের উপরে তো কোনো কিছু নাই, যেটা সত্য বলা হয় যে বলা হয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। তো এখন সাংবাদিকদের মধ্যে আমাদের দোষ ছিল, আমাদের সাংবাদিকতার মেরুদণ্ডহীনতার পরিচয় আমরা দিয়েছি, চাপে দিয়েছি, অনেক ক্ষেত্রে নিজেরা সেলফ সেন্সর্ডও আমরা ছিলাম, সেটাও সত্য কথা। কিন্তু যদি আমরা প্রকৃত অর্থে যদি সত্যটাকে দেখতে যাই, তো এখন গুণগত পরিবর্তন এসছে কিছুটা, এবং এই যেটা একটু আগে লুৎফর রহমান বললেন যে একটা কমিটি করে দিয়েছে 13 সদস্যের, স্বাস্থ্য মন্ত্রণালয় তার খোঁজখবর নেবে, মানে কিভাবে নীতিমালাটা তৈরি করবে, শহীদদের কিভাবে সাহায্য করা যায়, আহতদের সুচিকিৎসার। কারণ এখানে অনেক সাধারণ মানুষ আছে যাদের চিকিৎসা করার সামর্থ্য নেই, অনেকে পঙ্গু হয়ে গেছে, এবং একটা সেল করা দরকার ইমিডিয়েটলি, যেটাতে একটা তালিকাটা থাকবে। আস্তে আস্তে কিন্তু আমরা তো বিস্তৃতিপরায়ণ জাতি, এবং বহু লাশ এখনও কিন্তু আনআইডেন্টিফাইড আছে, এবং বহু লাশকে কবর দেওয়া হয়েছে, আমরা জানি না শহীদের প্রকৃত সংখ্যা কত। বিভিন্ন হাসপাতালে থেকে নিয়ে যাওয়া হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু উদ্ধার করতে হবে, এবং দ্রুত। এটা যত দেরি হবে তত কিন্তু জিনিসটার প্রকৃত সংখ্যাটা আমরা পাবো না। জাতিসংঘ টিম আসছে, ঠিক আছে, ওয়েলকাম, তারা আসবে আগামী সপ্তাহে, তো ততদিনে কিন্তু অনেক আলামত লক্ষণ নষ্ট হয়ে যাবে। এই জন্য দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদের বলবো যে এই তালিকাটা করে ফেলা সারা দেশে, মানে যে যেখানে আছে সেখানে তালিকাটা যদি না করা হয়, আস্তে আস্তে এটা ভুলে যাবে। অনেকে কিন্তু জানাতেও পারছে না, একটা কমিউনিকেশন গ্যাপ আছে, সেই গ্যাপটা দূর করতে হবে। সরকারের পক্ষে তো সব করা সম্ভব না। আমরা 18 কোটি মানুষ সবাই মিলে যদি দেশটাকে বদলাতে না পারি, বৈষম্য বিরোধী একটা সত্যিকারের দেশ যদি গড়ে তুলতে না পারি, তাহলে হয়তো আগামী 50 বছর 100 বছর লেগে যেতে পারে। আমাদের দেশে কিন্তু একজন মাহাথির মোহাম্মদ দরকার, একজন লি কুয়ান ইউ দরকার, যে মানে সত্যের পথে, ন্যায়ের পথে, প্রগতির পথে, সাম্যের পথে, অসাম্প্রদায়িকতার পথে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার পথে নিয়ে যেতে পারে দেশে। আপনাদের টেলিভিশনের ভূমিকা হলো মুক্তিযুদ্ধের চেতনা, তাই না? এবং এটাকে এত ব্যবহার করা হয়েছে, মানুষ কিন্তু বিদ্বিষ্ট হয়ে গেছে। দেখেন আপনি, মানুষকে সত্যিকারের ভালোবাসার থেকে কিন্তু সরিয়ে নিয়ে এসছে, এটাকে ব্যবহার করতে করতে, ক্ষুদ্র দলীয় স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে এটা ব্যবহার করতে করতে এটার প্রতি মানুষকে একটা বিদ্বেষ পরায়ণ করে তুলেছে। সেটা তো কাম্য ছিল না। এই দেশটা একটা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আমাদের পতাকার মধ্যে কিন্তু রক্তলাল সূর্য, সেটা শহীদের রক্ত, তাই না? কিন্তু আমরা সেটার থেকে অনেকখানি সরে গেছে। এখন তরুণ বন্ধুরা যে একটা পরিবর্তন এনেছে, প্রত্যেকেরই উচিত যার যার ক্ষেত্র থেকে, এই অবস্থান থেকে দেশপ্রেমের পরিচয় দিয়ে, ত্যাগের পরিচয় দিয়ে, সহিষ্ণুতার পরিচয় দিয়ে সেটাকে সংহত করা, এবং এটাকে আমাদের আরও বড় লক্ষ্যে নিয়ে যাওয়া। তত্ত্বাবধায়ক সরকার এসছে, অন্তর্বর্তী সরকার এসছে, সেটা তাদেরকে সহায়তা করা দরকার। তারা যদি ভুলভ্রান্তি করে, সেখানেও কিন্তু তারা গার্ড হিসেবে কাজ করবে। তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে অধীনস্থদের হিসাব দিতে হবে। আমি তো মনে করি উপদেষ্টাদের নিজেদের আগে হিসাব দিয়ে তারপরে
অন্যদেরটা চাওয়া উচিত, তাই না? বাংলাদেশে সেই আইনগুলি আছে, কিন্তু সরকারি কর্মচারীদের হিসাব দেওয়ার নিয়ম আছে, আইন আছে, এমপিদের দেওয়ার আছে, কিন্তু সেটা হয় নাই। আমার শিক্ষক হুমায়ুন আজাদ বলেছিলেন সব কিছু নষ্টদের অধিকারে যাবে, অধিকারে গিয়েছিল। সেই নষ্টত্ব থেকে আমাদের কিন্তু ভালোর দিকে, শুদ্ধতার দিকে, প্রগতির পথে, আলোর পথে আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ। একটু ফিরছি আবারও লুৎফর রহমান আপনার কাছে। এক সপ্তাহ আসলে অল্প সময়, হ্যাঁ, যে পরিমাণ প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে নিতান্তই ছোট্ট একটা সময়। তারপরেও আপনি কিছু জায়গা বললেন যে যেই জায়গাগুলিতে আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আশাবাদী হওয়ার মতন লক্ষণ আপনারা দেখতে পেয়েছেন। এর পাশাপাশি একটু জানতে চাইব যে অনতিবিলম্বে আর কোন কোন জায়গাগুলি প্রত্যাশা করছেন? হাসান হাফিজ ভাই যেটা বললেন যে আমাদের থানাগুলো, আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা পুরোটাই ভঙ্গুর অবস্থায় ছিল। তো থানাগুলো চালু হওয়ার মাধ্যমে মোটামুটি এক ধরনের তৎপরতা শুরু হয়েছে। আর ট্রাফিক ছিল না সারা দেশে। আমাদের স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভলান্টিয়ারি করেছে এবং এটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল আর সারা দেশ দেখেছে, এবং এটা তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা দেশের দায়িত্ব কাঁধে নিয়েছে এবং তারা স্বচ্ছতার সাথে, দায়িত্বের সাথে সেটা পালন করে যাচ্ছে। আমি মনে করি এটা পরিবর্তন হচ্ছে নানা, যেমন আমাদের পররাষ্ট্র নীতির কিছু জায়গা থেকে কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন আমাদের একজন উপদেষ্টা মহোদয়, তিনিও ভারতের সাথে আদান প্রদানের, প্রতিবেশী দেশের সাথে আদান প্রদানের ব্যাপারগুলো কথা বলেছেন, ইলিশের ব্যাপারে কথা বলেছেন। তো এই ব্যাপারগুলো এক ধরনের ইতিবাচক। তবে এটা খুবই, পরিসরটা আপাতত খুবই ছোট, কারণ হাসান হাফিজ ভাই যেটা বললেন যে সময় তো অল্প, এক সপ্তাহ সময়, এটা খুবই অল্প সময়। কারণ এত জগদ্দল পাথর যখন সরে যায় তাহলে ওই জায়গাটার শূন্যতা কতটুকু, তো এটা আসলে আস্তে আস্তে পূরণ হবে। তবে শুরুটা হয়েছে খুবই ইতিবাচকভাবে। তো এই ইতিবাচকতার সাথে আশা করছি এটা আরও পরিবর্তনের দিকে যাবে, এবং অবশ্যই এই সরকারকে সবসময় জবাবদিহিতার ভেতরেই থাকতে হবে, এবং প্রথমে নিজেদের স্বচ্ছতার জায়গাটি তাদের রাখতে হবে। কারণ যখন তারা নিজেরা স্বচ্ছ থাকবে তখন তারা দেশকে স্বচ্ছতার দিকে এগিয়ে নিতে পারবে এবং ওই নৈতিক জায়গাটা থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, হাসান হাফিজ ভাই বললেন যে তালিকাটি, এটা অতীব জরুরি। কারণ ইতোমধ্যে আমরা জানতে পেরেছি, আমরা ইতোমধ্যেই যে তথ্য পেয়েছি, এখনও অজস্র লাশ বেওয়ারিশ হিসাবে পড়ে আছে। লাশগুলোর অভিভাবক, লাশগুলোর স্বজন এখন তারা আমরা খুঁজে পাইনি। তো নানাভাবে চেষ্টা চলছে, কারণ আসলে সমস্যাগুলো নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে। তো আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে শহীদদের লিস্ট তৈরি করা এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। তো ওই জায়গা থেকে আমরা আমাদের স্থানীয় যারা প্রতিনিধি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের আমরা জানিয়ে দিয়েছি যে অতি দ্রুত যার যার এলাকা থেকে যাতে তালিকাটি শুরু করে, এবং কেন্দ্র থেকে সেটাকে মনিটরিং করা হচ্ছে। আশা করছি দ্রুতই আমাদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক ধরনের ইতিবাচক এক ধরনের ফলাফল আমরা পাবো। তালিকাটি অতি দ্রুতই হবে এবং আমি সরকারকেও দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আশা করছি। এবং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, সরকারের কাছে আমার আবেদন, এটা হচ্ছে শহীদদের ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা রাখেন। আর তাদের পরিবার, প্রথম তো তাদেরকে আইডেন্টিফাই করেন, কারণ তারা হচ্ছে, তারা যদি একটি, এখনও অনেকে শহীদ আছেন তারা সংখ্যাতেও যেতে পারেননি, মানে শহীদ, এত মানুষ শহীদ হয়েছেন যে তারা শুধুমাত্র একটি সংখ্যার আকারে দাঁড়িয়ে আছেন। যারা বেওয়ারিশ তারা সংখ্যায়ও ঢুকতে পারেননি। তো আমি সরকারের কাছে আহ্বান করব, অতি দ্রুত শহীদদের তালিকাটি নিশ্চিত করুন এবং জাতির সামনে তাদের তালিকাটি উপস্থাপন করুন এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে তাদের দাফন এবং তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিন। আমি আশা করছি এটা অতি দ্রুতই সরকার এই কাজটি করবেন এবং এটা জরুরি, সবচেয়ে জরুরি একটি কাজ। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, বিরতির পর ফিরছি আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায় অতিথিদের সঙ্গে। হাসান হাফিজ, এবার আপনার কাছে আসছি। আমরা দেখেছি যে বিচারিক প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, বিভিন্ন অভিযোগে মামলাগুলো হচ্ছে, এবং যেটা একটু আগে কথা হচ্ছিল যে তদন্ত প্রক্রিয়াটি তো শুরু হতে যাচ্ছে, পাশাপাশি অভিযোগগুলো দায়ের করা, মামলাগুলো হওয়া, এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। এই প্রসঙ্গে একটু শুনবো আপনার কথা। বিচারহীনতার সংস্কৃতি একটা এই দেশে চালু হয়েছিল এবং আপনি জানেন যে অনেক গুম হয়েছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। কোনো সভ্য দেশে সেটা যেই করুক বিচার হতে হবে, স্বচ্ছতার সঙ্গে বিচার হতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে, মানে তার তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারটা হতে হবে। সেটা এখানে কোনো উন্মত্ততার সুযোগ নাই, এখানে কোনো অস্থিরতারও সুযোগ নাই। আপনি জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেটাও কিন্তু অনেক পরে হয়েছে। এইগুলিও কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ, সেখানেই কিন্তু বিচারটা হতে যাচ্ছে। এবং আমি জানি যে আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু যেই বিচার ক্ষেত্র আছে যেটা হেগে, সেখানেও কিন্তু অনেক দিন ধরেই প্রক্রিয়াটা চলেছে। অনেক গুম হয়েছে এদেশে এবং ক্রসফায়ার হয়েছে, সেগুলি কিন্তু বাংলাদেশের সম্মানটাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা কিন্তু স্যাংশনড, এখনও কিন্তু অনেক অফিসার আমাদের, সেটা বাংলাদেশের ব্যক্তিত্ব না, পুরো বাংলাদেশের ইমেজকেই প্রশ্নবিদ্ধ করে। সেগুলি তো কোনোভাবেই কাম্য না। এখন নতুনভাবে যদি আরেকটা সরকার এসে সেই একই পুনরাবৃত্তি করে, তাহলে তো এই রক্তদান বৃথা যাবে। সুতরাং এখন আর সেই কোনো সুযোগ নেই যে এই বিচারহীনতার সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠা করার। এবং আমার অনুরোধ থাকবে যে কোনো প্রতিহিংসা, তারপরে বিদ্বেষ, সেভাবে উন্মত্ততার হিংস্রতার শিকার যেন কেউ না হয়। সেজন্যে সেনাবাহিনী আমি বলবো যে ভালো কাজ করেছে, হেফাজতে নিয়েছে অনেককে, তাদেরকে আইনের মধ্যে সোপর্দ করবে, বিচার হবে, তাই না? এখন যদি তাদের আশ্রয়টা না দিত তাহলে অনেক তাদের উপরে কিলিংও হয়ে যেতে পারত, তাই না? সেটা বিচার হোক, বিচারের মাধ্যমে যা শাস্তি হবে সেগুলি হবে। সেটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সেটা খুবই দ্রুত হবে না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই বিচারটা হতে হবে, না হলে ভবিষ্যতেও কিন্তু এই দৃষ্টান্তগুলি থাকবে যে অপরাধ করেও, ক্রাইম করেও, মানুষ খুন করেও পার পেয়ে যাওয়া যায়। সেটা যেন না হয়, কারো ক্ষেত্রেই যেন না হয়। সত্যিকারের যেন একটা মানবিক বাংলাদেশ গড়ে ওঠে। এবং আমরা পুলিশের উপরেও যেই বলছি, পুলিশের উপরে ব্যবহার করা হয়েছিল, তাদেরকে দলীয়ভাবে ব্যবহার করেছিল, অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল। এই আমরা দেখেছি যে মানুষ ভোট দিতে পারেনি এত বছর ধরে। এই যে নানান সেক্টরে যেই অন্যায়, অবিচার, শোষণ, লুণ্ঠন, এবং বাংলাদেশের থেকে কত সম্পদ পাচার হয়ে গেছে দেশে। আমরা কেন রিজার্ভের তো আমরা ভালো অবস্থানে ছিলাম। এই যে এত চুরি, এত ঋণ খেলাপি, তারপরে এই যে ব্যবসায়ীদের কাছে চলে গেছে রাজনীতি, কিনে নিয়েছে, সত্যিকারের মেধাবী লোকেরা রাজনীতিতে আসতে চাচ্ছে না, সেটা তো দেশের জন্য ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে। কেন আমাদের একটা এত বড় সম্ভাবনাময় দেশ, আমরা মেধায় কোনো ক্ষেত্রে কম নই, সেগুলি কেন এই দেশটাই এইভাবে পড়ে থাকবে? তো তরুণরা জেগে উঠেছে, তরুণরা একটা দেখিয়ে দিয়েছে, বিশ্ব রোল মডেল হয়েছে। একটা প্রধান উপদেষ্টা আপনি জানেন যে বলেছে, বিশ্ব তোমাদেরকে দেখে শিখবে। সেটা বুকটা ভরে যায় যে তারা যে কাজটা করে দেখিয়েছে। এবং আপনি জানেন যে এই যে এতদিনকার যে একটা নৈরাজ্যকর অবস্থা গেছে, একটা অস্থিরতা গেছে, আতঙ্কের মধ্যে মানুষ ছিল, তারা যে পাহারা দিয়েছে, মন্দিরগুলি পাহারা দিয়েছে, এই যা ধর্মীয় প্রতিষ্ঠানের লোকেরাও কিন্তু পাহারা দিয়েছে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা আপনাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছেন, কোনো পূজা ছাড়া আর কেউ, কোনো সরকার প্রধান, কোনো রাষ্ট্রপ্রধান গিয়েছেন বলে আমার 49 বছরের সাংবাদিকতার জীবনে আমার জানা নেই। তো যাই হোক, সেটা কিন্তু একটা পজিটিভ দিক। এবং উনি বলেছেন আমরা 18 কোটি মানুষ মিলে একটা পরিবার। তো সেটা, সেই বোধটা যেন আমাদের মধ্যে সঞ্চালিত হয়, আমরা নিজেরা যেন সংস্কারটা করি, প্রত্যেককে, ছাত্রদের কাছ থেকে আমরা শিখি। তারা পাহারা দিয়েছে, তারা ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করেছে, তারা গাছ লাগিয়েছে। তা এই একটা ইতিবাচক দিকের মধ্যে তারা গ্রাফিতিতে, এবং তাদের যে অসাধারণ সৃজনশীলতা, সেই স্লোগানের মধ্যে, কথার মধ্যে, বক্তব্যের মধ্যে যেই মানে একটা সৃষ্টিশীলতা, একটা শৈল্পিক প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। কথাগুলি বাংলা, ইংরেজিতে তারা সুন্দর করে যে একটা সত্যিকারের নতুন একটা দেশ গড়ে তুলতে চাচ্ছে, সেই আকাঙ্ক্ষাটা সেখানে প্রতিফলিত। আমরা যেন সেটাকে সম্মান করি। এবং আমি আবারও বলবো যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যেন একটা মানবিক দেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা অবদান রাখি, ভূমিকা পালন করি।
তাহলে তো এই হানাহানি হয় না। একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দিয়ে যেতে পারি। তো ছাত্ররা সেটা করে দেখিয়েছে, আবারও তাদেরকে স্যালিউট জানাই। তো এই বিচার প্রক্রিয়াটা শুরু হবে, বিচার হোক, এবং বিদেশি তদন্ত এলে, জাতিসংঘ এলে সেটা নিয়ে স্বচ্ছতা নিয়ে, সেটার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না আশা করি। এবং অন্তর্বর্তী সরকার কথা দিয়েছে তাদেরকে সহযোগিতা করবে। জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে সেটা জাতিসংঘের নিজের খরচেই আসছে, সেটা ভালো। বাংলাদেশের অর্থনীতি এখন তো দুর্বল অবস্থা, যদিও এটাতে খুব বেশি টাকা লাগবে না, কিন্তু এই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকেও আমি অভিনন্দন জানাতে চাই। তারা কিন্তু, আমি 16টা দেশে গিয়েছি, বিভিন্ন দেশে, একমাত্র ফিজি ছাড়া সব জায়গায় আমি বাংলাদেশি দেখেছি। তাদের যে দেশপ্রেম, সত্যিকার অর্থে হ্যাটস অফ টু দেম। তাদের দেশপ্রেম আমাদের থেকে বেশি। তারা অস্থির হয়ে থাকে, এত কষ্ট করে, তারা মানবেতর জীবনযাপন করে, তারপরে অর্জিত টাকাটা দেশে পাঠায়। তারা দেশের জন্য উদ্গ্রীব হয়ে থাকে, দেশের একটা খারাপ খবরে তারা এত ব্যথিত হয়। আমাদের চেয়ে কিন্তু তাদের ইয়েটা বেশি, দেশের জন্য টানটা বেশি। বাইরে গেলে বোঝা যায় মাতৃভূমি এবং মানে দেশটা, মাতৃভাষাটা কতখানি গভীর, সেটা কিন্তু বাইরে গেলে বোঝা যায়। বাঙালিকে ঘর কোনো জাতি বলা হয়, কিন্তু তারা তো দেশে দেশে আমাদের মেধার পরিচয় দিচ্ছে, মানে উৎকর্ষের পরিচয় দিচ্ছে, আমাদের সম্মানটাকে তুলে ধরছে। আমরা এত বড় একজন নোবেল লরিয়েটকে, যে বিশ্বের এত বড় একটা, সবাই তাকে এক নামে চেনে, তাকে হেনস্থা করেছি, অপদস্থ করেছি, তাই না? সেটা তো ঠিক হয় নাই। সেটার যাই হোক, প্রকৃতি একটা, কিন্তু আল্লাহ এবং সবচেয়ে বড় বিচারক, সেটা কিন্তু মানুষ এখন দেখতে পেয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে যে নাটকীয় পরিবর্তন হয়েছে, সেটা যেন ইতিবাচক দিকে যায়, একটা আমরা যেন সংহত। আবারও আসবো আপনার কাছে। একটু আমাদের আরেকজন অতিথি আছেন, লতিফুর রহমান, ওনার কাছে যাচ্ছি। হাসান হাফিজের কথায় বারবার উঠে আসছিল যে এই যে হানাহানি, এই যে প্রতিহিংসা, এই জায়গাগুলোতে উনি একটি ঐক্যের কথা, উনি একটি সৌহার্দ্যমূলক সহাবস্থানের কথা বলছেন। আপনাদের আন্দোলনের সময় এই কথাগুলো বারবার আপনারা উচ্চারণ করেছেন। সেই জায়গাটায় আপনারা কতটুকু প্রতিফলন দেখছেন, কতটুকু আশাবাদী হচ্ছেন, সেটা একটু শুনবো। আপনারা দেখেছেন আমাদের এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ধরনের অরাজকতা তৈরি হয়েছিল, এক ধরনের অরাজকতা করার চেষ্টা করেছে এবং প্রচুর গুজব ছড়িয়েছিল। তো এবং এই গুজবের হাওয়ায় পাল দিয়েছে হচ্ছে, এই গুজবের পালে হাওয়া দিয়েছে হচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশের মিডিয়া। তারা অতিরঞ্জন করে এগুলো প্রকাশ করেছে, যার ফলে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বা সাম্প্রদায়িক কোনো হামলা আমরা শঙ্কা করেছিলাম, সাধারণ মানুষও করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, এটা প্রমাণ রেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা। তারা টুপি মাথায় পাঞ্জাবি পরে মন্দির পাহারা দিয়েছে, নামাজের সময় মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে তারা নামাজ পড়েছে। তো সম্প্রীতির এর চাইতে আর বড় উদাহরণ কি হতে পারে? এখন কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমাদের বুঝতে হবে। কারণ যাদের বাড়িতে বিচ্ছিন্ন হামলা হয়েছে তাদের একটি ধর্মীয় পরিচয়ের বাইরে তাদের একটি রাজনৈতিক পরিচয় ছিল। তারা এই ফ্যাসিস্টের দোসর ছিল, তারা এই ফ্যাসিস্টের বিগত ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল। তারা নানাভাবেই ফ্যাসিস্টকে শক্তিশালী করেছে। তো সেই প্রতিক্রিয়া, সেই জনরোষ কিন্তু এই ফ্যাসিস্টের সকল দোষের প্রতি মানুষ প্রকাশ করেছে। সেখানে একজনের ধর্মীয় পরিচয়ের কারণে করেছে ব্যাপারটি এমন নয়। যেটি হয়েছে সেটি খুবই বিচ্ছিন্ন। কিন্তু আমাদের দেশের মানুষ, ছাত্র জনতা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ তৈরি করেছে মন্দির পাহারা দেওয়ার মাধ্যমে, হিন্দু ভাইদের প্রোটেকশন দেওয়ার মাধ্যমে। তো আমি বলবো, আমরা আমাদের এদেশের মানুষ ভালোবাসার আদান প্রদান করতে চায়। এদেশের মানুষ ধর্ম মত এগুলোর বাইরে গিয়ে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি হাসান হাফিজ ভাইয়ের আরেকটি কথা, আমি আসলে এটা আগেই বলা উচিত ছিল, সেটি হচ্ছে বিচারহীনতার যে জায়গাটি বললেন, এখানে একটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে বিগত সরকারের আমলে বিচারহীনতার জায়গাটা এত ভয়াবহ ছিল যে আয়নাঘর নামে একটা বিশেষ ঘরের কথা আমরা জানতে পেরেছি। এতদিন মানুষ ভাবতো এটা হয়তো অলৌকিক কোনো জায়গা, কিন্তু এটার বাস্তবতা কত ভয়াবহ। আপনি যদি এই আয়নাঘরের স্বজন হারানো
আয়না ঘরে যাদের গুম করে রাখা হয়েছিল তাদের স্বজনদের একটি সংগঠন রয়েছে মায়ের ডাক। তাদের আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন, তাদের হাহাকার, তাদের স্বজন হারানোর বেদনা কত গভীর, কত ভয়াবহ। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না। ছোট ছোট বাচ্চা যারা তাদের বাবাকে দেখেনি, মায়ের গর্ভে ছিল তারা, সে সময় তাদের বাবাকে গুম করা হয়েছিল। তারপর 15 বছর 10 বছর তারা বাবার স্নেহ পায়নি। তাদের মা, সংগ্রামী মা, একা লড়াই করেছে এই সমাজের সাথে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। আমরা শুনেছি তারা এই 10 বছর 8, 10, 15 বছর পর্যন্ত ঠিক মতো ঘরের ছিটকিনি বন্ধ করেনি, কারণ কখন তাদের প্রিয়জন এসে ঘরে দরজায় কড়া নাড়বে। এই ছিল বিচারহীনতার সংস্কৃতি, এই ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারহীনতার বাস্তবতা। তো আমি বর্তমান সরকারকে আহ্বান করব, এখনও অনেক মানুষ গুম আছেন আয়না ঘরে, তথাকথিত বলবো না, আয়না ঘরে আছেন, তাদেরকে দ্রুত উদ্ধার করুন। তাদের পরিবারের যে কান্না, পরিবারের স্বজনদের যে হাহাকার, সেটা আপনারা দেখুন, বেশি বেশি প্রচার করুন এবং সরকারকে অবশ্যই আমি আবেদন জানাবো, আপনারা অবশ্যই এই কাজটি অতি দ্রুত করুন। তাদের ফ্যামিলির হাহাকার আর দেখতে চায় না। তাদের চেহারার যে বিষাদ ছাপ, এটা হৃদয়কে ভেঙে দেয়। তো এটা আমি অতি দ্রুত আহ্বান জানাবো সরকারের কাছে। আমরা আরও একটা বিরতির কাছাকাছি এসে গেছি, একটু আপনাদের কাছ থেকে বিরতিতে যাচ্ছি, ফিরবো আবারও অল্প সময়ের ভেতর। প্রিয় দর্শক, ইস্পাহারি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। হাসান হাফিজ, এবার আপনার কাছে ফিরছি। আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহ নিয়ে কথা বলছিলাম। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন এবং প্রত্যাশা কতটুকু পূরণ হলো স্বল্প সময়ের প্রেক্ষিতেই সব কিছু মিলে, এবং আগামীর দিনগুলোর কিছু ভাবনার কথা আমরা শুনছিলাম। তো একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আপনার কাছ থেকে যেটা এখন শুনতে চাইব সেটা হচ্ছিল যে আপনার কোনো প্রত্যাশার জায়গা থাকলে পরে যেগুলিকে আপনি মনে করেন যে না আসলে বলা বাকি রয়ে গেছে, সেগুলি একটু শুনবো। না, একটু আগে বলছিলেন যে গুজবের পালে হাওয়া দিয়েছে, এইটা লুৎফর যেটা বললেন আর কি, সেটার কারণটা হলো আপনি বাক স্বাধীনতা দেবেন না, মত প্রকাশের স্বাধীনতা দেবেন না, বহুমতকে শ্রদ্ধা করবেন না, সংবাদপত্রে টুটি টিপে ধরবেন, আপনার নির্যাতন করবেন, তাই না? সেই কারণে এগুলি হয়। কিন্তু একটা মানুষ কিন্তু তথ্য চায়। এখনকার যুগটা হচ্ছে, আপনি দেখেন ইন্টারনেট বন্ধ করার পরেও কিন্তু ওদের আন্দোলন থেমে থাকেনি। মানুষ সেটা ভিপিএনে গেছে, অন্যভাবে গেছে। তো এগুলি তো হলো কোনো কিছু চেপে রাখতে গেলে, রুদ্ধশ্বাস হলে সেটা বাঁধ ভেঙে যায় শেষ পর্যন্ত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাবেই কিন্তু এইসব, ফেসবুকে তো আনসেন্সর্ড, এটা যার খুশি যা ইচ্ছে তাই লিখে দিবে, সেটা তো যাচাই বাছাই করার সুযোগ নেই, তাই না? আপনি কানে চিল, মানে কান নিয়েছে, শুনে চিলের পিছনে আমি ছুটলাম, আগে তো আমার হাত দিয়ে দেখতে হবে কানটা আছে কিনা যথাস্থানে। তো ওই সাংবাদিকতার যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার, মত প্রকাশের স্বাধীনতার, বাক স্বাধীনতা যদি না থাকে, তখন এইসব গুজবগুলি পল্লবিত হয় এবং তাতে ক্ষতি হয়, কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যায়। প্রাণহানি হতে পারে, সম্পদহানি হতে পারে, দেশের একটা বড় ক্ষতি হয়ে যায়। সেই জন্যে একটা মুক্ত চিন্তার সমাজ, একটা মুক্ত মনা হয়ে মানুষ যেন কথা বলতে পারে, সেটা এনশিওর করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। এইটা তাদের একটা বড় কাজ আমি বলে মনে করি। আর ইকোনমিক একটা বড় ক্রাইসিস আছে সামনে, সেটা কিন্তু সম্ভব, যেহেতু ডক্টর ইউনূসকে সারা দুনিয়ার মানুষ চেনে, তার উপরে আস্থা আছে, শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, ফলে এই ক্রাইসিসটা মেটানো যাবে। এবং কালকে যে নতুন উপদেষ্টা আজকেই হতে যাচ্ছেন, তাদের মধ্যে ইকোনমিস্টদের প্রাধান্য দেখছে, যাদের ইমেজ প্রশ্নবিদ্ধ নয়। তো তারা সবাই মিলে যদি সত্যিকার অর্থে দেশপ্রেমের একটা পরিচয় দিয়ে, একটা মানে বাস্তব একটা মুখী এবং ছাত্র জনতার যে আন্দোলনের যেই প্রত্যাশা, সেই ফিলোসফিকে ধারণ করে যদি তারা কর্মপন্থা নির্ধারণ করে, তারা যদি সেটা বাস্তবায়নে আন্তরিক হন, আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি, তাহলে কিন্তু আমি তো হতাশার কিছু দেখি না। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে, তাদের এক ধরনের পেশাগত সুখ্যাতি আছে, উৎকর্ষ আছে। এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে
আমাকে তোয়াজ করবেন না, এবং উপদেশটা ভালো লোক এই কথাটাও বলার দরকার নেই। আমরা কাউকে মারতে ধরতে আসিনি, মানে বিচার হবে, তথ্য প্রমাণ সাপেক্ষে বিচার হবে, এবং এটা সময় সাপেক্ষ। সুতরাং সেই প্রতিহিংসার ইয়েটা যেন আমাদের মধ্যে না থাকে, এবং আমাদের মধ্যে কোনো দম্ভ যেন না কাজ করে, এবং মানে বেশি নিজেদের ওভারস্টিমেট যেন আমরা না করি। একটা সবাই মিলে যেন একটা সম্প্রীতির, সৌহার্দ্যের, আপনি যেটা বললেন সেইটার একটা মানবিক বাংলাদেশ যেন গড়ে তুলি। এবং পুলিশের মানে ড্রেস চেঞ্জ করার কথা হচ্ছে, মনোগ্রাম, কিন্তু মানসিকতাটা বদলাতে হবে। মূল জিনিস হলো সংস্কারটা তো সব ক্ষেত্রেই করতে হবে, শুধু কোটা সংস্কার করলে তো হবে না, সমস্ত ক্ষেত্রে এটা জীবনের সমস্ত পর্যায়ে, ব্যক্তি মানুষের পর্যায়ে, সামাজিকভাবে, গোষ্ঠীগতভাবে সবাই মিলে এইটাকে পরিবর্তনটা আনতে হবে। এবং আসার কথা, এই শিক্ষা প্রতিষ্ঠানও খুলে যাচ্ছে, সব কিছুর মধ্যে স্বাভাবিকতা একটা ফিরে আসবে, স্বাভাবিক ছন্দে একটা ফিরবে, এবং আমরা একটা নতুন একটা দিগন্তের দিকে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশাটা রইল। ধন্যবাদ আপনাকে। লুৎফর রহমান, ফিরছি আপনার কাছে। আপনার যে বলার যেটি আছে সেটি তো শুনবই, পাশাপাশি একটা প্রশ্ন একটু আমার আছে, সেটা হচ্ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ভিডিও বার্তায় বলা হয়েছে, এই যে মানে যেদিনটা আমরা পেরিয়ে এলাম একদম শেষ সময়ে রাত্রিবেলা আমি দেখলাম যে মোবাইল চেক করা, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোকে ব্যক্তিগত জায়গাকে মানে কি বলা, প্রাইভেসি জায়গাটাকে আসলে নষ্ট করছে, বা এই ধরনের কাজগুলো যেন না হয়, এই ধরনের একটা আহ্বান আপনাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাইবো যে মানে হঠাৎ করে। হ্যাঁ, এটা যারা করেছেন তারা কেন করেছেন আমি জানি না, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত জায়গাকে সম্মান জানাতে হবে, এবং এটা আইনিভাবেও এটার এক ধরনের সুরক্ষা তিনি পান, তার ব্যক্তিগত জায়গাটাকে প্রাইভেট রাখার, প্রাইভেসিটা বজায় রাখার। তো এই জায়গা থেকে যারা এই অতি উৎসাহী হয়ে কাজগুলো করছেন, মোবাইল চেক করা বা মোবাইল চেক করে তাদেরকে নানাভাবে হেনস্থা করা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটাকে কখনোই সমর্থন করছি না, এবং আমরা নিন্দা জানাচ্ছি এই ঘটনার। কারণ এই ঘটনার ভেতর দিয়ে কিন্তু আমরা আবার সেই ফ্যাসিস্টের যে চরিত্র, এই ঘটনার ভিতরে কিন্তু সেই চরিত্রেরই প্রকাশ পাচ্ছে। তো এটা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা এটা করছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে এটা করবেন না। আর যদি তারপরেও এটা চলতে থাকে তাহলে আইনিভাবে এটা আইন শৃঙ্খলা বাহিনী সেটার প্রতিকার আনবেন। ব্যক্তির জন্য একটু অস্বস্তিকর। হ্যাঁ, এটা তো অবশ্যই, এবং এটা ঘৃণ্য কাজ, এটা তো একজন মানুষের ব্যক্তিগত জায়গাকে ক্ষতিগ্রস্ত করা, এটা কখনোই কাম্য না। এটা ওই যে অন্তর্ঘাতের ব্যাপারটা থাকছে কিন্তু এখানে, কিন্তু সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র আছে, কিন্তু এখনো বহাল আছে। আর একটু এক কথায় যদি শেষ করেন আপনার কথাটি, যে এই আমরা যে আলোচনাটা করছিলাম সমগ্র আলোচনার প্রেক্ষিতে ছোট্ট একটু বক্তব্য, যেটা আমাদের হাতে ছোট সময় আছে আর কি। আচ্ছা, আমি আসলে হাসান হাফিজ ভাই বেশ বিস্তর পরিসরে বললেন, এই সরকারের নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হবে। কারণ তারা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যখন দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান একদম ধ্বংসের দ্বার প্রান্তে, বলবো না ধ্বংসই হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থান খুবই ভঙ্গুর, ব্যাংকগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, পররাষ্ট্রনীতির অবস্থা যাচ্ছে তাই। প্রতিবেশীদের সঙ্গে যে পররাষ্ট্রনীতির যে সম্পর্ক ছিল সেটা কেমন ছিল আপনারা সবাই জানি। তো আমাদের প্রত্যেকটা জায়গায় যখন সংস্কার করতে হবে তখন আসলে এটা ব্যাপক কর্মযজ্ঞ। আমাদের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা দেশ বরেণ্য একজন স্ব জায়গায় স্ব সেক্টরের সুখ্যাতিবান এবং প্রতিষ্ঠিত মানুষ। দেশবাসী তাদের প্রতি এক ধরনের আছে, আশা আকাঙ্ক্ষা জায়গা তৈরি আছে তাদের জন্য। তো আমরা মনে করব যে তারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সর্বোচ্চটুকু ঢেলে দিবেন। এটা শুধু তাদের দায়িত্ব নয়, আমি দেশবাসীকেও আহ্বান করব, আপনারা প্রথমে নিজের মানসিকতার সংস্কার করুন, মানসিকতার পরিবর্তন আনুন। আপনারা এখন এই দেশটাকে, নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সহযোগিতা করুন। আপনারা যার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে যদি দেশকে সুন্দর করার জন্য কাজ করেন তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। আমরা বিগত কয়েকদিনের এক্সাম্পল যদি দেখি আমরা এটা কিন্তু দেখতে পারি যে কিভাবে সাধারণ মানুষ সহযোগিতা করছে, ট্রাফিকে সহযোগিতা করছে। তো এটা যদি করতে পারি তাহলে আমাদের আসলে আমরা পেছনে ফিরে যাব না, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের বাংলাদেশ হবে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।
প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও লম্বা একটা সময় এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।